আর 24 ঘন্টাও সময় নেই, বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পারবে বিশ্বকাপের প্রথম ম্যাচটা জিততে? শ্রীলঙ্কাকে হারিয়ে অন্তত এই বিশ্বকাপে যে কিছু একটা করতে চায় বাংলাদেশ, সেটা অন্তত বাংলাদেশের দর্শকদেরকে বোঝাতে। আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ লাস্ট কিছুদিন ধরে যেটা মনে হচ্ছে, তাতে জিতলেও জিততে পারে। নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে সাকিব আল হাসান এবং সেই সাথে রিশাদ, তাসকিন, এভরিওয়ান আসলে যেভাবে চিন্তা ভাবনা করছে, চেষ্টা করছে, এক্সেপ্ট লিটন দাস এবং সৌম্য সরকার, তারা কি করবে সেটা বলতে পারি না সিরিয়াসলি। কিন্তু বাকি যারা আছে তারা যেভাবে চেষ্টা করছে, অন্তত নেটে তাদের যে এফোর্ট দেখতে পেয়েছি, গণমাধ্যমের যে সহকর্মীরা সেখানে কাজ করছেন গত কিছুদিন ধরে, তাদের ভিডিওতে আমার কাছে মনে হয়েছে যে না, একেবারে একেবারে উচ্ছন্নে যাওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি। সো সমর্থনটা রাখতে পারেন বাংলাদেশ দলের জন্য। আহ, যদি টিম অ্যানালিসিসের কথা বলি, ধরেন এমন একটা জায়গায় খেলা, উপমহাদেশের দুই দল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, তারা গিয়ে খেলছে আমেরিকার পিচে, যেখানে ড্রপ ইন পিচ, সেটা আবার এসেছে অস্ট্রেলিয়া, মানে পুরো একেবারে আন্তরাষ্ট্রীয় একটা আয়োজন বলা যেতে পারে। সেই আয়োজনে শ্রীলঙ্কাকে হারানোর জন্য বাংলাদেশের আসলে কি দরকার? অ্যানালিসিস যারা করেন রেগুলার, বড় বড় অ্যানালিস্ট, তারা অনেক কথাই অনেকে বলছেন, বাট আমি একদম মানে ছোট যেটুকু বোঝার জায়গা, সেই জায়গা থেকে যদি বলি তাহলে একদম শুরু থেকেই আসি। টস জিতলে ওই পিচে বাংলাদেশ কি করবে? টস জিতলে ওই পিচে বাংলাদেশ শুরুতে বোলিং করবে, কারণ ইউএস এর সঙ্গে লাস্ট যে 3 ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ এবং ভারতের সাথে যে ডেফিনেটলি ওয়ার্ম আপ ম্যাচটা ছিল, প্রি ওয়ার্ল্ড কাপ একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে, সেখানে বাংলাদেশের যে পারফরমেন্স ছিল, সবকিছু মিলিয়ে যদি টিম অ্যানালিস্টরা রাইট ডিসাইড করার চিন্তা ভাবনা করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ভালো কথা, টস জিতে না হয় ফিল্ডিং করবে, পরে ব্যাটিং করবে, কিন্তু জেতার সম্ভাবনা কতখানি? সেখানেও ইএসপিএন ক্রিকইনফো বলছে বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে বেশ পিছিয়ে আছে। অর্থাৎ শ্রীলঙ্কা 53% উইনিং প্রেডিকশন এই মুহূর্তে আছে তাদের ফেভারে, আর বাংলাদেশের আছে 47%। আই এম শিওর যে খেলা মাঠে গড়ানোর পর এই পার্সেন্টেজ গুলো চেঞ্জ হয়ে যাবে, বাট চেঞ্জ হওয়াবে কারা? চেঞ্জ করবে কারা? তারা হচ্ছে ক্রিকেটার, তারা হচ্ছে প্লেয়ার। এখন বাংলাদেশ টিমে এই মুহূর্তে যারা খেলছেন, তারা আসলে শ্রীলঙ্কার এগেনস্টে কতখানি ভালো খেলতে পারেন ভাই? আর যার কথাই বলেন না কেন, অন্য যে কোনো টিমের কথাই বলেন না কেন, বাংলাদেশ এগেনস্ট পাকিস্তান, এগেনস্ট ইন্ডিয়া, এগেনস্ট শ্রীলঙ্কা, দ্যাটস এ ডিফারেন্ট টিম। আমার মনে হয় না ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেনস্টেও বাংলাদেশ এত ভালো খেলে, যেটা আসলে শ্রীলঙ্কা, ইন্ডিয়া এবং পাকিস্তানের এগেনস্টে খেলে। সো ওয়ান অফ দিস থ্রি টিমস, শ্রীলঙ্কা ইজ দ্য ম্যাক্সিমাম কাইন্ড অফ রাইভালরি এই মুহূর্তে বাংলাদেশের সাথে রয়েছে। টাইম আউট ঘটনা, সাকিব আল হাসান, অ্যান্ড্রিলো ম্যাথিউস, এই কথা নিশ্চয়ই ভুলে যান। সেই জায়গা থেকে এখন যদি বলি যে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর মতো একেবারে খুব ভালো জায়গায় রয়েছে, আহ, সেটা হয়তো একটু বাড়িয়ে বলা হবে, বাট বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে সক্ষম অন আ গিভেন ডে। মানে 24 ঘন্টারও কম সময়ের ভিতরে বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানোর জন্য যা যা করা দরকার মোটামুটি সবকিছু করেছে এবং মাঠের খেলায়ও করবে। অন্যদিকে শ্রীলঙ্কা লাস্ট ম্যাচে যেভাবে হেরেছে, সেই হারটা আসলে তাদের অনেকটাই অনেকটাই ভোগাবে, এবং ওই ভোগান্তি থেকে তারা বেরিয়ে আসতে পারবে কিনা বাংলাদেশের ম্যাচে আমি নট শিওর। এখনো আসলে কমপ্লিটলি 100% অ্যাসুরেন্স দিয়ে বলা যাচ্ছে না। এনিওয়ে, বাংলাদেশের যারা একাদশে থাকবেন তাদের ভেতরে কাদের দিকে আসলে আমার ভরসা, কার উপরে ভরসা বেশি করতে চাচ্ছি, সেটা যদি বলি তাহলে আমি বলবো যে ব্যাটসম্যান টপ অর্ডারে যারা আছে তারা সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আমি জানি না তাদের ভিতরে হয়তো একজন ভালো খেলবেন। তারপরে যারা রয়েছেন, আহ, খোলাখুলি বলি, আসলে এই মুহূর্তে বাংলাদেশের টি-20 ব্যাটসম্যানদের ভেতরে যিনি সবচেয়ে ভালো ব্যাটসম্যান, যার উপরে সবচেয়ে বেশি ভরসা করা যায়, ওই তাওহিদ হৃদয়ের উপরেই আমার ভরসা। তাওহিদ হৃদয়ের উপরেই আমার বাজির মানে পুরো ইয়েটা থাকবে। এই তাওহিদ হৃদয়ই আসলে আজকে ব্যাটসম্যানদের দিক থেকে বাংলাদেশের হয়ে হয়তো বেস্ট ইনিংসটা খেলবেন, অথবা ভালো কাজটা, যেটা ম্যাচ উইনিং ইনিংসটা খেলবেন। সো তাওহিদ হৃদয়ের উপরে কেন এত ভরসা করছি, একটা পুরোনো গল্প বলি আপনাদেরকে। তাওহিদ হৃদয় 2020-তে যেই ওয়ার্ল্ড কাপটা আমরা জিতেছিলাম আন্ডার 19 টিমের হয়ে, সেই টিমটা অ্যাকচুয়ালি তাওহিদ হৃদয়ের হাত ধরে গড়ে ওঠা। পরে
বাংলাদেশ এই টিমের একটা আহ, খেলার কারণে একটা একটা সিরিজের কারণে একটা ডিউটির কারণে তাওহিদ হৃদয় যখন 19 থেকে আসলে সরে আসেন, একটা সিরিজ খেলতে পারেন না। ইন দ্য মিন টাইম আকবর আলীকে আসলে ওই সিরিজটার দায়িত্ব দেওয়া হয়, ওই সিরিজে ক্যাপ্টেন্সি করার জন্য বলা হয়। সো ওই সিরিজে আকবর আলী ইনস্টেড অফ তাওহিদ হৃদয় বাংলাদেশ আন্ডার 19 টিমের ক্যাপ্টেন্সি করেন, এবং সেই ক্যাপ্টেন্সি করার পরে ওই আকবর আলী ক্যাপ্টেন্সিতে সিরিজটাও যেতে বাংলাদেশ, এবং খুব ভালো করেন আকবর আলী। দেন ওই সময় যে বিসিবির গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলেন খালেদ মাহমুদ সুজন ভাই, তিনি আলাদা করে ওই সিরিজের পরে তাহিদ হৃদয়ের সঙ্গে বসেন এবং তাহিদ হৃদয়কে জিজ্ঞেস করেন যে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা বেসিক্যালি আকবর আলীকে ক্যাপ্টেন্সি দেওয়ার কথা চিন্তা করছি। সো তখন ইউজুয়ালি সুজন ভাই যেভাবে বলেন যে তুই এটা নিয়ে তোর কোনো মন খারাপ অথবা তোর কোনো কমপ্লেন আছে কিনা। তাওহিদ হৃদয় ওয়াজ আ পার্সন, হি ওয়াজ সাচ আ টিম পার্সন, সে বলে যে না, আহ, এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই, টার্গেট হচ্ছে বিশ্বকাপ, কে অধিনায়ক হলো কি হলো না হলো তাতে আমার কিছু যায় আসে না। সো ওয়ার্ল্ড কাপ জেতাটাই আসলে মূল্য। তারপরের ঘটনা তো আমরা সবাই জানি, অলমোস্ট বাংলাদেশ প্রথম বৈশ্বিক যে টুর্নামেন্টটা আর কি, বিশ্বকাপের একটা জয়, বিশ্বকাপের একটা ট্রফি, সেটা আকবর আলীর নেতৃত্বে ওই বিশ্বকাপে নিয়ে আসতে পারলো। সো দ্যাটস ওয়াই এরকম একজন টিমমেট, টিম ম্যান, এবং সেই সাথে যে বড় বড় ছক্কা হাঁকান, এই বড় বড় ছক্কার রহস্য আসলে এখন পর্যন্ত ইন্ডিয়া পাকিস্তানের অনেক বড় বড় অ্যানালিস্টরাও এখনো বের করতে পারেনি। সো আমার কাছে মনে হয় তাওহিদ হৃদয় হ্যাজ দিস ক্যাপাবিলিটি বাংলাদেশকে আসলে ভবিষ্যতে T20-তে তাকে তার হাত ধরে আসলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে, এবং বাংলাদেশকেও তিনি আসলে এগিয়ে নিয়ে যাবেন। সো তাওহিদ হৃদয় আমার আজকে বাংলাদেশ দলের ব্যাটিং এর বাজিত ঘোড়া। অ্যান্ড বোলিং এর কথা যদি বলি, ডেফিনেটলি এরকম পিচে সিমিং পেসাররা অনেক ভালো সুবিধা পাবেন। সো আই ডোন্ট নো, শরীফুল যেহেতু নেই দলে, তাসকিন যদি খেলেন, তাসকিনের সাথে বেস্ট অপশন হতে পারে হাসান মাহমুদ। হাসান মাহমুদ যদিও বাইরে আছেন, বাট টিমে তাকে ইনক্লুড করা যায় কিনা এবং তাকে খেলানো যায় কিনা সেটা আসলে পুরোপুরি ম্যানেজমেন্টের ব্যাপার। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, মুস্তাফিজ মুস্তাফিজ হচ্ছে এই টিমের বোলিং অ্যাটাকের মেইন মাইস্ট্রো। মুস্তাফিজ রিসেন্টলি IPL খেলে এসেছেন, সেখানে চেন্নাইয়ের হয়ে খেলেছেন। ডেফিনেটলি মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাইয়ের অন্য যারা সতীর্থ ছিল তাদেরকে একটু হায়ার র্যাঙ্কিং এ রাখতে হবে। প্ল্যানিং এর কথা যদি বলি, ফিল্ডিং এর কথা যদি বলি, সবকিছু মিলিয়ে। বাট বাংলাদেশের হয়েও মুস্তাফিজই সর্বোচ্চ আসলে এফেক্টিভ বোলার হওয়ার ক্যাপাসিটি রাখেন। মুস্তাফিজ যদি ভালো করতে পারেন এই পিচে, সিমিং কন্ডিশনের পিচ, সেই পিচে যদি কাটার অথবা সিম বোলিং করে মুস্তাফিজ প্রতিপক্ষকে ভোগাতে পারেন, আমার মনে হয় এর থেকে ভালো কিছু হতে পারে না। সো মুস্তাফিজ অ্যান্ড তাওহিদ হৃদয়ের উপরে আসলে আমাদের অনেকটাই ভরসা করতে হবে। সাকিব আল হাসানের কথা আলাদা করে না বললে নয়, প্রবাবলি আনফিট, আই ডোন্ট নো, বাট আনফিট সাকিবও অনেকটাই বাংলাদেশের জন্য জরুরি। মাঠে থাকাটাই আসলে অনেক বড় কিছু। নট অনলি সাকিব, আনফিট তামিমও যেমন আসলে বাংলাদেশ দলের জন্য জরুরি ছিল, আনফিট সাকিবও বাংলাদেশ দলের জন্য জরুরি। তামিম থাকলে ওই সময় খুব খুশি হতাম, সাকিব এখন আছে তাতেও আমি খুশি। আসলে বড় প্লেয়াররা না অনেক সময় নামেই অনেকটা ভরকে দেয় প্রতিপক্ষ দলকে। সো সাকিবের মাঠে থাকাটা বাংলাদেশ দলের জন্য অনেক বড় একটা টনিক হিসেবে কাজ করবে। পজিটিভ ওয়েতে যদি পুরো টিমটাকে আসলে মুভ করাতে পারেন নাজমুল হোসেন শান্ত, আই থিঙ্ক বাংলাদেশ বিশ্বকাপে এখনো ভালো করার অনেক সুযোগ আসলে আসলে তাদের সামনে আছে। সো লেটস সি, দেখা যাক। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটা এনজয় করার জন্য ফুললি রেডি। বাংলাদেশ যদি ম্যাচ জেতে তাহলে আরো অনেক বেশি খুশি হব। আমি জানি আপনারাও অনেক খুশি হবেন। আর আরো একটা ব্যাপার, সেটা হচ্ছে সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় তাহলে এই পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন সবসময়।